এক বর্ষার দিনে বটুক আর অভয় দুই বন্ধু চলল গল্প শুনতে। বৃষ্টির মধ্যে রাস্তার উপরে দেখল অনেকগুলো কই মাছ পাশের পুকুর থেকে উঠে মাঠের দিকে যাচ্ছে। বটুক ছাতাটা অভয়ের হাতে দিয়ে মাছগুলো ধরতে যাচ্ছিল। অভয় তাকে থামিয়ে বলল, আজ ওদের ক্ষমা কর ভাই, ওদের যেতে দে। কি ক্ষমা কর? এরকম ডিমালো কই মাছের ঝাল কখনো খেয়েছিস? জানি ভাই, ভালো লাগে, কিন্তু সবাই যদি এদের কাজে বাধা দেয় তাহলে একদিন কই মাছ শেষ হয়ে যাবে। তারপরে কই মাছকে আর এইভাবে রাস্তাঘাটে দেখতে পাবি না। কেন? ওরা কোথায় যাবে? কলকাতার জাদুঘরে কাঁচের বোতলের মধ্যে জিপ বার করা অবস্থায় দেখতে পাওয়া যাবে। জিভ বার করা কেন? আসলে যারা ওকে দেখতে যাবে তাদের অনেকে ওদের খুব পছন্দ করত। তাদের দিকে জিভ ভেঙছে, বলছে, এবার কি খাবি? কচু পোড়া খা। দূর, যত সব আজগুবি গল্প। কি হলো, তোমরা অত হাসছো কেন? অভয় বলছে এক সময় নাকি কই মাছকে কলকাতার জাদুঘরে দেখা যাবে। তা মন্দ বলেনি। যেভাবে মানুষ বাড়ছে, শুধু কই মাছ কেন, অনেক মাছের প্রজাতি এক সময় লুপ্ত হয়ে যাবে। মাছ নিয়ে আলোচনা হচ্ছে যখন, আজ একটা মাছ ধরার গল্প বলি, শোনো। কলেজে গরমের ছুটি পড়েছে। আমি আর যতীন ঠিক করলাম তাদের দেশ বাড়িতে ঘুরতে যাব। ওখানে একটা ভুতুড়ে দিঘি আছে, নাম গোল দিঘি। এই সময়ে 4টি পদ্ম ফুল ফোটে, দিন 10 থাকে, তারপর শুকিয়ে যায়। সবাই দূর থেকে দেখে, জলে নামতে কেউ সাহস করে না। গোলদিঘিকে ঘিরে লোকের মুখে মুখে হরেক রকম ভূতের গল্প শোনা যায়, কিন্তু আর সত্য মিথ্যা যাচাই করা কঠিন। গল্প যাই হোক, গ্রামের পরিবেশে ছুটি কাটাতে মন্দ লাগে না। নদীর আশেপাশে কোনো গ্রাম হলে তার সৌন্দর্য আরো বেড়ে যায়। একদিন সকালে দুই বন্ধুতে মোষের গাড়িতে চেপে বসলাম। হেলতে দুলতে মেঠো রাস্তা দিয়ে চলেছি। আশেপাশের পরিবেশ দেখতে বেশ ভালো লাগছিল। ফুরফুরে দক্ষিণা বাতাসে একটু ঘুম ঘুম ভাব এসেছে। এমন সময় গাড়িটা হুড়মুড় করে রাস্তার ধারে একটা পুকুরে নেমে গেল। এচর পেচর করে জল থেকে উঠে যতীন গাড়োয়ানকে বলল, এটা কি করলি? ওস দুটোকে জলে নামিয়ে দিলি? না বাবু, আমি কিছু করি নাই। এই রোদে মোষ দুটো তেতে গেছে, তাই পুকুর দেখে নেমে গেছে। মোষ দুটোকে তোল, বাকি রাস্তা হেঁটে যাব নাকি? এখন এখন দেরি হবে বাবু, ওরা ঠান্ডা না হলে উঠবে নি। সামনেই নদীর ঘাট, যদি একটু। আর কিছু বলতে হলো না। যতীন রাগে গজগজ করতে করতে নদীর ঘাটের দিকে চলল। আমিও তার পিছু নিলাম। নদীর ঘাটে খেয়া নৌকা দাঁড়িয়েছিল। আমরা তাড়াতাড়ি নৌকায় উঠলাম। নদী পার করে যতীনের দেশের বাড়ি পৌঁছতে দুপুর হয়ে গেল। যতীনের দেশের বাড়িতে ওর ঠাকুরদা আর ঠাকুমা থাকতেন। আমাদের দেখে খুব খুশি হলেন। আমরা তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। দাদু আশীর্বাদ করে বললেন, ঠিক আছে ঠিক আছে, তোমরা একটু বিশ্রাম নিয়ে চান করে এসো। অর্ধেক চান তো আমাদের হয়েই গেছে।
সে কি, কোথায় চান করলে? আর বলো না দাদু, ওই পেঁচো গাড়োয়ানের মোষ দুটো আমাদের নাকানি চোবানি খাইয়েছে। এই দেখো, তোমাদের কোথাও লাগেনি তো? না না, আমরা ঠিক আছি। তাহলে আর চান টান করে কাজ নেই, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নেবে চলো। বারান্দায় মাদুরের উপরে বসে খুঁটিতে হেলান দিয়ে দাদু তামাক টানছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে দাদুর কাছে গিয়ে বসলাম। হুঁকোটা নাবিয়ে দেখেই দাদু বললেন, অবগার খালে খুব মাছ হচ্ছে এই কটালে, একবার যাওয়া হবে নাকি দাদু ভাই? হ্যাঁ হ্যাঁ, যাবো। কিরে, যাবি তো? কোথায়? সেই ভুতুড়ে দিঘিতে? আরে না না, ওখানে কেউ মাছ ধরে না। সামনে মাঠটার ওপারে একটা সরু নদী আছে, ওখানে। চন্দ্র ভাই, আমাদের এখানে ওই একটা আশ্চর্য দিঘি আছে। আজও কোনো লোক ওই দিঘির ধারে যেতে ভয় পায়। জমিদার নরনারায়ণ দিঘিটা কাটিয়েছিলেন বন্ধু বান্ধবদের সাথে আমোদ করে মাছ শিকারের জন্য। জমিদার বড় বড় রুই কাতলা ছাড়তেন ওই দিঘিতে। জলে মাছগুলোকে খেলতে দেখা যেত, কিন্তু তাদের ধরা যেত না। লোকটা মানুষ হিসেবে ভালো ছিল না। জোর করে জায়গা দখল, খুন, আরো অনেক রকম অপবাদ ছিল জমিদারের নামে। আমার মনে হয় দিঘিটার মধ্যে কোনো জলপিশাচ আছে। গোলদিঘির গল্প শুনতে শুনতে বিকেল হয়ে গেল। দুই বন্ধু গোলদিঘির কাছে গিয়ে দাঁড়ালাম। চারিদিকে বড় বড় গাছ দিয়ে ঘেরা বিশাল দিঘি। এক পাশ থেকে অন্য পাশে ভালো করে দেখা যাচ্ছে না। দিঘিতে জল টলমল করছে, মাছেরা খেলা করছে, আর দিঘির ঠিক মাঝখানে ফুটে রয়েছে 4টি পদ্ম ফুল। কি অপূর্ব তাদের শোভা! একে অপরের সাথে জড়িয়ে তাকিয়ে রয়েছে আকাশের দিকে। এই সব দেখার পর কিছুতেই ভাবতে পারছিলাম না এই জলাশয়ের মধ্যে লুকিয়ে আছে জলপিশাচ। সূর্য ডোবার আগে দাদুর বাড়িতে ফিরে এলাম। যতীনের দাদু তখন মাছ ধরতে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। আমরা এসে পড়তেই বললেন, চলো, তৈরি হয়ে নাও, মাছ ধরতে যাবে তো? আমরা তৈরি হয়ে এলাম। দাদু জালটা কাঁধে করে নিলেন, যতীনের হাতে একটা লণ্ঠন, আর আমার হাতে মাছ রাখার জন্য একটা খাঁচা। তিনজনে মাঠের রাস্তা দিয়ে চলেছি। নদীর কাছে পৌঁছানোর আগেই সূর্য ডুবে গেল। অল্প অন্ধকারে দেখলাম নদীর জল চিকচিক করছে। ঘাটের কাছে একটা নৌকা বাঁধা আছে, কিন্তু আশেপাশে কোনো লোকজন নেই। তোমরা এখানে দাঁড়াও, আমি একখানা জাল ফেলে দেখি। কিছুক্ষণ পর দাদু জাল হাতে নিয়ে আলোতে এলেন। না, এমন কিছু মাছ পড়েনি। আবার একটু দূরে জাল ফেললেন। কয়েকখানা জাল ফেলার পর এদিকটায় তেমন মাছ পড়ছে না দেখে একটু সরে গিয়ে জাল ফেললেন। অনেকক্ষণ হয়ে গেল, দাদু জাল ফেলেই যাচ্ছে, এমন মাছ পাওয়া যাচ্ছে না। তোমরা এখানে দাঁড়াও,
আমি একটু ওদিকে সরে গিয়ে কয়েকখানা জাল ফেলে দেখি, মাছ পড়লে তোমাদের ডাকবো। আমরা দুজনে দাঁড়িয়ে রইলাম। আমরা তো চমকে গিয়েছিলাম। যতীন পিছনে ফিরেই এই হেই বলে তাড়া করতেই শিয়ালটা পালিয়ে গেল। এবার আমরা একটা গাছের কাছে এসে দাঁড়ালাম। যদি শিয়ালটা এবার তাড়া করে আসে তাহলে অন্তত গাছে উঠতে পারবো তো। অনেকক্ষণ হয়ে গেল, দাদু এখনো আসছে না দেখে যতীন জোরে হাত দিল। দাদু, এবার চলে এসো, অনেক রাত হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দাদু এলেন। লণ্ঠনের আলোতে জালের মধ্যে মাছ দেখে অবাক হয়ে গেলাম। একবার জাল ফেলাতে এত মাছ চিংড়ি ধরা পড়তে পারে, না দেখলে বিশ্বাস করা যাবে না। মাছ আর চিংড়িতে খাঁচা ভরে গেল। আর নয় দাদু ভাই, তাড়াতাড়ি চলো, এবার বাড়ি ফিরতে হবে। মাছের খাঁচাটা আমার হাতে ছিল। দাদু বললেন, ওটা আমাকে দাও। জাল আর খাঁচাটা দাদু হাতে নিয়ে এগিয়ে চললেন। কিছুক্ষণ পর বুঝতে পেরেছিলাম মাছের খাঁচাটা দাদু নিজের হাতে নিলেন কেন। তারপর বলি, শোনো, মাঠের রাস্তা দিয়ে চলেছি। আগে আগে যাচ্ছে দাদু, এক হাতে মাছের খাঁচা আর এক হাতে জাল। মাঝখানে লণ্ঠনাতে চলেছে যতীন, আর আমি পিছনে পিছনে। অনেকটা রাত হয়ে গেছে। মাঠের মাঝখানে ভয় ভয় লাগছিল। কিছুটা চলার পর হঠাৎ কি যেন পিছন থেকে বলল, আমি চমকে উঠলাম। যতীনের হাত চেপে ধরলাম। ভাই, কি যেন মাছ চাইলো। ওই, কে মাছ চাইছে? কই, কেউ নেই তো? কি হলো, থামলি কেন? কে যেন পিছন থেকে মাছ চাইছিল, চন্দ্র শুনেছে। ও সব কিছু না, একটু পা চালিয়ে চলে আয়। আর যদি কিছু শুনতে পাস, দাঁড়ানোর দরকার নেই। আবার চলেছি। কিছুক্ষণ পর অন্ধকারের মধ্যে থেকে কি যেন বলল, আমি ভয় পেয়ে যতীনের হাত চেপে ধরলাম। যতীন ভয় পেয়ে দাদুর কাছাকাছি এগিয়ে গেল। এই যেন অন্ধকারের মধ্যে থেকে মাছ চেয়েছে। দাদু শুনতে পেয়েছিলেন, গম্ভীর গলায় বললেন, আয়, দিচ্ছি। দেখলাম একটা ছায়া মূর্তি দাদুর সাথে সাথে চলেছে। কিছুক্ষণ চুপ থেকে ছায়া মূর্তিটা বলল, বললাম তো, দিচ্ছি, চলে আয়। কত দেরি হয়ে গেল, বাড়ির লোকেরা চিন্তা করতেছে। একটা মাছ দে না, চলে যাই। ওর বাড়ি কোথায়? ওই তো গোলদিঘিতে। গোলদিঘির কোথায়? বলবো কেন? এই গ্রামের মানুষদের আর বিশ্বাস নেই। জমিদারকে বিশ্বাস করেছিল, আমাদের ভূত হয়ে ঘুরতে হচ্ছে। আমি একটু আড়ষ্ট ভাব কাটিয়ে বললাম, আমাদের বিশ্বাস করতে পারেন। জমিদার কি করেছিল? ওটা একটা শয়তান। ওই পিশাচটা আমাদের জমি ঘিরে ছাপ দিয়েছে। আবার আমার পরিবারের 4 জনকে মেরে ওই পুকুরের নিচে পুঁতে দিয়েছে। আমার ছোট ছোট বাচ্চা ওদের ছাড়েনি।
কিছুক্ষণ সব চুপচাপ। বাড়ির কাছাকাছি এসে গেছি, আলো দেখা যাচ্ছে। দাদু বললেন, মাছ নিবি আয়। মাছ নিবি না? কোনো সাড়া না পেয়ে দাদু বললেন, মনে হচ্ছে চলে গেছে। তারপর আমরা বাড়ি ফিরে এলাম। পরের দিন সকালে ঘুম ভাঙতে অনেক দেরি হয়ে গেল। যতীন সকালে উঠে ডাকাটাকি শুরু করলো। দাদু, ও দাদু, একটা নিমের ডাল ভেঙে দাঁতে ঘষতে ঘষতে দিঘির পাড়ে এলাম। এখানে দেখি লোকে লোকারণ্য। গ্রামের প্রায় সব লোক দিঘির পাড়ে হাজির। 3-4টে লোক একটা ভেলাতে দড়ি বেঁধে পদ্ম গাছের গোড়া থেকে মানুষের কঙ্কাল তুলে আনছে। এগুলোকে দেখে অনেকে অজ্ঞান হয়ে গেল, অনেকে দৌড়ে পালালো। এরপর গ্রামের শ্মশানে 4টে চিতা সাজিয়ে কঙ্কালগুলোকে দাহ করার জন্য তৈরি করা হলো। দাদু কালকেকার ধরা মাছগুলো সব ওই চিতার উপরে সাজিয়ে দিলেন। দাহ শেষ করে ফেরার সময় দাদু বললেন, এই জন্যেই বলে মাছে ভাতে বাঙালি। মরার পরেও মাছের আশা ছাড়তে পারে না।